মন্ত্রী এহসানুল হক মিলন যিনি জেলে ছিলেন, একটি মনোনয়ন তো তিনি পেতেই পারেন। একইভাবে হাবিবুন নবী সোহেল, এই তিনটি মনোনয়ন না পাওয়াকে আমি দুর্ভাগ্য বলে মনে করি। শামসুল আলম দুদু নিশ্চয়ই বিএনপির লড়াকু সৈনিক, তিনিও নিশ্চয়ই মনোনয়ন পেতে পারেন। আজকে সেগুলো বলার উদ্দেশ্য নয়, মনোনয়ন পেলেও যা হতো একই কথা হয়েছে। তৈমুর আলম তিনি যে এত সময় কোথায় পান সেটাই তো আমি চিন্তা করে পাই না। সব সময় দেখি রাজপথে, ব্যস্ততায়, কোর্টে, তারপরেও যে সময় নিয়ে বই লিখেছেন, এই জন্য তাকে প্রশংসা করতেই হয়। চমৎকার বলেছেন আমাদের কবি আব্দুল হাই শিকদার, খুবই উপভোগ করেছি তার বক্তব্য। কিন্তু উপভোগ্য নয়, এটি আমাদের জন্য একটি দুঃসময়ের এলিজি। তরুণ আলমের বইটি আমি পুরোটা পড়তে পারিনি, এখানে আসার পরেই তিনি দিয়েছেন, হেডলাইনগুলো দেখেছি এবং মনে হচ্ছে যে তার এই বই দুটি বর্তমান সমাজের দর্পণ। একটি প্রবন্ধের শিরোনাম আমার খুবই পছন্দ হয়েছে। তিনি লিখেছেন, জাতির বিবেক কি ক্ষয় হয়ে গিয়েছে কিনা, জাতির বিবেকে জং ধরেছে কিনা। আমার তো মনে হয় বহু আগেই জাতির বিবেক লুপ্ত হয়ে গিয়েছে। এখন জাতির বিবেক বলে কিছুই আর অবশিষ্ট নেই। এটি হয়েছে ক্রমাগত দুঃশাসনের কারণে, বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। নতুবা এই বাংলাদেশ যারা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, আমাদের মুক্তিযুদ্ধ জাতির গৌরব, সে সময় অসংখ্য সাহসী তরুণ যুবকের দেখা পেয়েছিলাম। আজকে তারা কোথায়? আজকে তাদের দেখা পাচ্ছি না। জাতির সাহস হরণ করলো কারা? এটিও একটি গবেষণার বিষয়। কেন আজ কোথায় কোথায় এত যে গণতন্ত্রের এমনই করুণ দশা, সেই প্রতিবাদ কোথায়? আসলে কি জাতির বিবেক লুপ্ত হয়ে গিয়েছে? এ নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, বলার লোক সম্বরণ করতে পারিনি। অনেক জায়গায় প্রার্থীরা এলাকায় যাওয়ার পরে তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়েছে। আমারটা শুরু হয়েছে ঢাকা শহরে। আমাদেরকে লঞ্চে করে যেতে হয়। সদরঘাটে গিয়েছি, লঞ্চে উঠবো, গুলিস্তান পর্যন্ত গিয়েছি। লঞ্চ থেকে আমাদের কর্মীরা ফোন করে জানাচ্ছে লঞ্চ আক্রান্ত হয়েছে, 40টি কেবিন ভেঙে দিয়েছে, 40 জন আহত হয়েছে, লঞ্চ নদীর মাঝখানে। লঞ্চেই উঠতে পারলাম না। আমার নির্বাচনী এলাকা তো এখান থেকে 200 মাইল দূরে। তো যাই হোক, লঞ্চে উঠতে পারিনি, একটা উপকার হয়েছে। পরদিন নির্বাচন কমিশনে গেলাম যে ভাই কি নির্বাচন? আমি যাওয়ার পরে তো অত্যাচার, নির্যাতন, এই ঢাকা শহরেই আমরা নির্যাতনের শিকার। তো আমার কথা দয়া পরবশ হয়ে তারা আমাকে 6 জনের একটা পুলিশ স্কোয়াড দিয়েছেন। তারা একদম নির্বাচন শেষ পর্যন্ত আমার সাথে ছিল, যেই কারণে আজকে জীবিত অবস্থায় আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি এবং বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। তবে হ্যাঁ, যাওয়ার পর আর ঘর থেকে বের হতে পারিনি। আমি সেই আমার এলাকার লঞ্চ ঘাটে গিয়েছি 8 বছর পরে। 8 বছর এলাকায় যেতে পারিনি। 40,000 লোক, যারা একেবারেই সাধারণ মানুষ, 40,000 লোক লঞ্চ ঘাটে এসেছে। তারা 9 মাইল পথ পায়ে হেঁটে আমার সাথে গিয়েছে পৌর সদরে, যেখানে আমার বাড়ি। এটি আমার জন্য এক বিরল অভিজ্ঞতা। এই 40,000 লোকের পদযাত্রা দেখার পর আওয়ামী লীগের সরকারের সব পর্যায়ে তাদের বোধোদয় হয়েছে। তারা এরপরে এমনভাবে মোতায়েন করেছে, কিছু অংশে পুলিশ আর কিছু অংশে তাদের ক্যাডার বাহিনী, যার ফলে 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আর ঘর থেকে বেরোতে পারিনি। 30 তারিখ একবার ভাবলাম যে আমরা সামরিক বাহিনীর সদস্য ছিলাম, আমারও ওখানে এসেছে নৌবাহিনী। অপেক্ষা করেছিলাম যে এরা আসার পরে হয়তো বের হতে পারবো। তারা এসেছে, ফোন করলাম, ফোন ধরে না। তারপরও বের হলাম যে বের তো হতেই হবে। এই আসন থেকে 6 বার নির্বাচিত হয়েছি, স্বতন্ত্র সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি, ভোটটা তো অন্তত দিতে হবে। গিয়ে বের হলাম, 500 গজ যাওয়ার পরে আবার ক্যাডারদের আক্রমণ। 2 বার পিস্তল দিয়ে গুলি বর্ষণ করলো। নেভিকে ফোন করি, ফোনই ধরে না। টিএনওকে ফোন করি, আচ্ছা স্যার দেখছি। ডিসিকে ফোন করি, আচ্ছা ব্যবস্থা নিচ্ছি। তো ব্যবস্থা হলো ওই, আর বের হতে পারিনি। এই হলো নির্বাচন। যাই হোক, তো আমি ভেবেছিলাম যে শুধু নির্বাচনের চ্যাম্পিয়ন হলো ভোলা। এত অন্যায়, অবিচার, সন্ত্রাস আর কোথাও হয় না বাংলাদেশে। আমি ভাবলাম যে ভোলার 4টি আসন গেছে, বাকি বাংলাদেশে বোধহয় সুষ্ঠু নির্বাচন হবে। পরে খবর পেলাম, দেখলাম, আমার এলাকাও দেখলাম যে আগের রাত্রেই মিডনাইটে ভোট শেষ।
তো সুতরাং আর অতখানি দুঃখবোধ নেই। যদি আমি একাই হারতাম বা বিএনপি ক্ষমতায় গেল, আমি বেচারা ঘর থেকে বেরোতে পারলাম না, সেটা একটা দুঃখ থাকতো, সেটির প্রয়োজন নেই। লেখালেখির ব্যাপারে মাঝে মাঝে চেষ্টা করেছি। আমারও লেখার হাত নেই, তারপরও 4টা বই লিখেছি। একটা তো মুক্তিযুদ্ধের উপরে, একটা খেলাধুলার উপরে, আর 2টা রাজনৈতিক বিষয়ের উপরে। বিগত 5ই জানুয়ারির এর আগের নির্বাচনে, 5ই জানুয়ারি নির্বাচনের আগে 2 মাস নারায়ণগঞ্জ কারাগারে ছিলাম। আমি তৈমুর সাহেবের কাছে কৃতজ্ঞ। তিনি একমাত্র রাজনৈতিক নেতা যিনি আমার বাসায় গিয়ে আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে এসেছিলেন। তো সেই নারায়ণগঞ্জ কারাগারে 2 মাস থাকার সময় একটা বই লিখেছিলাম, তার নাম দিয়েছিলাম গণতন্ত্র রিমান্ডে। তো আমার পরিচিত একজন প্রকাশক আগ্রহ নিয়ে বইটা ছাপালেন, বই মেলাতে দিলেন। তো পরে আমি একজনকে পাঠালাম যে দেখে আসো বইটার কাটতি কেমন হচ্ছে, আপনার লেখক জানতে চায় বই চলছে কীরকম। তো আমার সেই পাঠানো দূত গিয়ে ওই প্রকাশনী গিয়ে খুঁজে টুজে জিজ্ঞাসাবাদ করে বইটার কোনো হদিশ দেখতে পাচ্ছে না। পরে আমি প্রকাশককে ফোন করলাম, ভাই কী করো, কষ্ট, আমরা বোর্ড লিখি টিকি না, কষ্ট করে যাওয়াটা লিখলাম, আপনি ছাপালেন, তো দেখান একটু। সে বলে যে আমি ইতিমধ্যে খবর পেয়েছি, আমার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হবে, তো ওই জন্য আমি আপনার বইটা দিতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। তো লিখলেও বিপদ আছে, লিখলেও প্রকাশ করা মুশকিল। যাই হোক, তৈমুর আলম খন্দকার আরও সাহসী ব্যক্তি, আরও অনেকগুলো লিখেছেন, কটা আর তা ঠেকিয়ে রাখবে, এগুলো নিশ্চয়ই জনসমক্ষে আদৃত হবে। একটা জিনিস, ভারত এবং পাকিস্তানের মধ্যে এখন তো যুদ্ধ লাগে লাগে অবস্থা হয়েছে, তাদের দীর্ঘদিনের বিবাদ হয়েছে, ইতিমধ্যে 3টা যুদ্ধ তারা করে ফেলেছে। এবার পত্রিকায় দেখলাম যে কয়েকদিন আগে পাকিস্তানকে শাস্তি দেওয়ার জন্য ভারত 3টা নদীর গতিপথ পরিবর্তন করে দিয়েছে, যা বেটা তোদেরকে পানিই দেব না। তা আমি ভাবলাম যে এটা তো পত্রপত্রিকায় বিশ্বের শিরোনাম হয়েছে, তো আমাদের যে সবগুলা নদীর পানি বহুদিন আগেই তারা সরিয়ে নিয়েছে, কই বাংলাদেশে তো টু শব্দটাও দেখতে পাচ্ছি না। আমরা এতই হতভাগা একটি জাতি, প্রতিবাদ করার কোনো মানুষ নাই, অত্যন্ত দুঃখজনক। কৃষি নির্ভর এই দেশে আমাদের 20টি নদী হারিয়ে গিয়েছে, খবরই নাই নদীর। এই হলো দেশের পরিস্থিতি। আমাদের এখানে নীরবে সব কাজ হয়েছে, 20টি নদীর গতিপথ পরিবর্তন করে নদীগুলোকে মেরে ফেলা হয়েছে, আর আমরা টু শব্দ করার মতো কোনো মানুষ নেই। এই দেশে পানি সম্পদ মন্ত্রীও নাকি আছে, আগে তো ক্রমাগত হেডলাইন বেরোতো। আমি গর্ব করতে চাই না, আমি দিল্লিতে 2003 সালে যৌথ নদী কমিশনের প্রথম মিটিংয়ের পর ভারতের বহুল প্রচারিত পত্রিকা দি হিন্দু, সেটাতে প্রথম পাতায় একটা হেডলাইন ছিল, বাংলাদেশি মিনিস্টার থ্রোজ ওয়াটার অন ইন্ডিয়া। বাংলাদেশি মিনিস্টার থ্রোজ ওয়াটার অন ইন্ডিয়া। তো আমরা প্রতিবাদটা অন্তত করে এসেছি, কিন্তু এখন কোনো কিছুর প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। নির্বাচনের পর খুব ইন্টারেস্টিং একটা খবর দেখলাম, আমাদের দেশের 1,500 আমলাকে ট্রেনিং দেওয়ার জন্য ভারতে পাঠানো হবে। ওটা কি খুব উন্নত দেশ? আমাদের 1,500 লোককে, আমলাদেরকে, আমাদের আমলাতন্ত্র নিয়ে তো গর্ব ছিল আমাদের যে ভালো পরিশীলিত, শিক্ষিত, দক্ষ, এখন তাদেরকে ট্রেনিংয়ের জন্য প্রতিবেশী রাষ্ট্রে পাঠাতে হবে। এর বদলে অন্যটা করতে পারে। বর্তমান সরকারের সত্যিকারের সিদ্ধান্ত প্রশংসা করতাম আমরা, যদি ওই দেশ থেকে 1,500 আমলাকে বাংলাদেশে ট্রেনিং দেওয়া হতো একটা বিষয়ের উপরে, কিভাবে গভীর রাত্রে ভোট কারচুপি করতে হয়। এইটার জন্য শুধু ভারত কেন, সারা বিশ্বে আমরা ট্রেনিং দেওয়ার দক্ষতা অর্জন করেছি। তাদের আসা উচিত যথাসময়ে। দক্ষিণ আমেরিকায় অনেক রাষ্ট্র, সেখানে এই গাঁজা, কোকেন ফোকেন এসবের কারণে সব জায়গাতেই স্বৈরশক্তি ক্ষমতাসীন থাকে, তাদেরও মাঝে মাঝে ইলেকশন করতে হয়। ওদের তো আমাদের দেশ থেকে ট্রেনিং নেওয়া উচিত। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সুন্দর একটা পথ আমরা পেয়ে গেছি। এখন অনেক বৈদেশিক মুদ্রা এভাবে অর্জন করতে পারি আমরা, যদি টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। আর ব্যক্তিগত কোষাগারে গেলে তো অন্য কথা, বা দলীয় ফান্ডে গেলেও অন্য কথা। তবে আমাদের এই নির্বাচনে সবই যে ক্ষতি তাও নয়। একটি তৈমুর আলম খন্দকারের প্রতিটি প্রবন্ধেই হতাশার সুর আছে। বর্তমান চিত্র প্রতিফলিত হয়েছে। কবে আমরা রুখে দাঁড়াবো, কবে গণতন্ত্র মজবুত হবে, কবে জাতির বিবদ শক্তিশালী হবে। একটি বিষয় আমি আশার বাণী শোনাতে চাই।
যে এই সরকার শেষ সরকার নয়, ইনশাআল্লাহ যথাসময়ে এই সরকারের পতন ঘটবে। সেই পতন বিএনপি ঘটাতে পারবে কিনা সে ব্যাপারে আমি নিঃসন্দেহ নই, আমরা পারবো কিনা নিঃসন্দেহ নেই। তবে বাংলাদেশের সাধারণ মানুষ অত্যন্ত লড়াকু মানুষ, তারা এই ধরনের স্বৈর সরকার কখনোই বরদাস্ত করবে না। তবে সরকারের শুভবুদ্ধি উদয় হতো যদি, তারা গণতন্ত্রের মাধ্যমে পরিবর্তন হতো, ব্যালটের মাধ্যমে যদি পরিবর্তন হতো, তাহলে দেশের জন্য খুব ভালো হতো। কিন্তু হয়তো এমনভাবে পরিবর্তন হবে যেটা আমরা চাই না, হয়তো এমন শক্তি পরিবর্তন ঘটাবে, কিংবা হয়তো ধর্মীয় উগ্রবাদের আবির্ভাব হবে। অন্যান্য মধ্যপ্রাচ্যে এবং অন্যান্য দেশে যে ধরনের ধর্মীয় শক্তি বর্তমানে আশাও জাকিয়ে বসেছে, সেই ধরনের পরিবর্তন আমরা বাংলাদেশে চাই না। আমরা এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রের জন্যে, বাংলাদেশের অভ্যুদয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, আর সেই গণতন্ত্রকে বিদায় দিয়েছে এই সরকার। আমরা চেয়েছিলাম তারা গণতন্ত্রের মাধ্যমেই বিদায় হোক, ব্যালটের মাধ্যমেই বিদায় হোক, কিন্তু সেটি তারা মানতে রাজি নয়। সুতরাং আমরাও দর্শকের ভূমিকা থাকলাম, অপেক্ষা করে দেখব কিভাবে তাদের পরিবর্তন হয়, কিভাবে তাদের পতন হয়। তবে যেতে তাদেরকে হবেই বাংলাদেশ থেকে, নইলে ইতিহাস, সভ্যতা, প্রগতি সবকিছু মিথ্যা হয়ে যাবে। তো আজকে এই দিনে তৈমুর আলমের মতো সাহসী মানুষ আরও দরকার। আমি তাকে আবারও অভিনন্দন জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।